আচ্ছা, যেটা আমাদের ভাবার্থ ছিল যে এই ভাবার্থটা ঠিক আছে, যে সহজভাবে আপনার জীবনে প্রাত্যহিক কাজ করে যাওয়ার চেয়ে সুন্দর আর মহৎ আর কিছু হতে পারে না। মানে জীবনে সৎভাবে বাঁচতে হবে, সহজ সরল ভাবে কাজ করতে হবে। মাঠের তৃণ থেকে আকাশের তারা পর্যন্ত তাই করছে। আমরা এটুকু এখন বুঝতে পেরে গেছি যে এটা নিশ্চয়ই কোনো একটা কম্পারিজন, তুলনা করা হচ্ছে। ভাবার্থতে কোনো তুলনা দেওয়া যাবে না। মাঠের তৃণ থেকে আকাশের তারা পর্যন্ত তাই করছে। কেউ গায়ের জোরে আপনার সীমাকে অতিক্রম করবার চেষ্টা করছে না বলেই প্রকৃতির মধ্যে এমন গভীর, আচ্ছা এটা শান্তি হবে না, শান্তি এবং অপার সৌন্দর্য বিরাজ করছে। অথচ প্রত্যেকে যেটুকু করছে সেটুকু সামান্য নয়। ঘাস আপনার চূড়ান্ত শক্তি প্রয়োগ করে তবেই ঘাস রূপে টিকে থাকতে পারে। এই যে ঘাসের প্রসঙ্গটা এসেছে, সেটা কিন্তু এখানে তুলনা। সুতরাং এই ঘাসের প্রসঙ্গ আমরা দেব না। মাঠের তৃণ, আকাশের তারা, ঘাস, শিকড়ের শেষ প্রান্তটুকু পর্যন্ত দিয়ে তাকে রসাকর্ষণ করতে হয়। সে যে নিজের শক্তি লঙ্ঘন করে বটগাছ হবার নিষ্ফল চেষ্টা করছে না, এই জন্যই পৃথিবী এমন সুন্দর শ্যামল হয়ে রয়েছে। তার মানে ঘাস, সে জানে সে তার সে বটগাছ হতে পারবে না, ঠিক আছে, তার উচ্চতাটা কতটা সে সেটা জানে। তো কেউ কারোরই কি বলবো, মানে তার যা সামর্থ্য সেটার উপরে ওঠার কিন্তু কখনোই চেষ্টা করছে না। তার যেটা সামর্থ্য সে সেটা ওঠার কখনোই চেষ্টা করছে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে উম, এরপরে হচ্ছে যে উম, বাস্তবিক বড় বড় উদ্যোগ এবং লম্বা চওড়া কথার দ্বারা নয়, কিন্তু প্রাত্যহিক ছোট ছোট কর্তব্য সমাধানের মধ্যে দিয়েই সমাধানের মধ্যে দিয়েই আহ কর্তব্য সমাধা দ্বারাই মানুষের সমাজে যথাসম্ভব শোভা এবং শান্তি আছে। বসে বসে হাঁসফাঁস করা, কল্পনা করা, কোনো অবস্থাকেই আপনার যোগ্য মনে না করা, ইতিমধ্যে সম্মুখ দিয়ে সময়কে চলে যেতে দেওয়া, এর চেয়ে হেয় কিছু হতে পারে না। এটা অ্যাকচুয়ালি সম্মুখ হবে কথাটা, ঠিক আছে, এখানে হয়তো সম্মুখই আছে না, যেটা প্যাসেজে দেওয়া ছিল, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি হয় সম্মুখ। আমার সামনে দিয়ে সময় চলে যাওয়া, এটাকে বলা হচ্ছে। আর সম্মুখ দিয়ে সময় চলে যাওয়া, এটাকে বলা হচ্ছে। যখন মনে মনে প্রতিজ্ঞা করা যায় নিজের সাধ্যের বাইরে গিয়েও, কি হচ্ছে, সমস্ত কর্তব্য সত্যের সঙ্গে, বলের সঙ্গে, তারপর হচ্ছে হৃদয়ের সঙ্গে, সুখ দুঃখের ভিতর দিয়ে পালন করে যাব, এবং যখন বিশ্বাস হয় তা করতে পারবো, যখন বিশ্বাস হয় তা করতে পারবো, তখন সমস্ত জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। ছোটখাটো দুঃখ বেদনা একেবারে দূর হয়ে যায়। এই হচ্ছে প্যাসেজটা। তাহলে আমরা প্যাসেজটা থেকে আহ গোদা বাংলাতে যেটুকু বুঝতে পেরেছি, যে আমাদেরকে সোজা সরল ভাবে সৎ পথে থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা কখনোই আমাদের সীমার বাইরে যাব না, সীমার মধ্যে থেকে সর্বশক্তি দিয়ে, এটাকে এক লাইনেই করে দেওয়া যাবে যে সীমার মধ্যে থেকে সর্বশক্তি দিয়ে আমাদেরকে আহ আমাদের টিকে থাকতে হবে। এক কথা এখানে টিকে থাকা মানে এখানে ওই অভিযোজন করা, যেটা সেই প্রসঙ্গটা আনতে হবে। আর বড় বড় কথার দ্বারা নয়, বা সময় নষ্ট করে নয়, নিজেকে শক্তির সাহায্যে কর্তব্যের সাথে, হৃদয়ের সাথে যে কোনো কাজকে সম্পূর্ণ করতে হবে। এই হচ্ছে টোটাল মূল বিষয়টা। অর্থাৎ এখানে যেটা হচ্ছে, মানে কর্মের মধ্যেই তোমার সাফল্য লুকিয়ে রয়েছে। এখানে মূল যেটা হবে যে প্রকৃত কর্মের সাধনা এবং শান্তি, ঠিক আছে, কর্মের মধ্যেই সাফল্য লুকিয়ে আছে।
বা কর্মের মাধ্যমে সাফল্যের প্রাপ্তি। তাহলে মানব জীবনে আমরা যদি প্রথম লাইনটা দেখি এইভাবে, যে সহজভাবে আপনার জীবনে প্রাত্যহিক কাজ করে যাওয়ার চেয়ে সুন্দর আর মহৎ কিছু হতে পারে না, ফার্স্ট লাইনটা। অর্থাৎ সুন্দর আর মহৎ, অর্থাৎ আমাদেরকে সোজা সরল ভাবে চলতে হবে, মহৎ অর্থাৎ সৎ হতে হবে। তাই জন্য মানব জীবনে দৈনন্দিন সৎ কার্যে মহত্তর জীবন বোধ এবং চমৎকার রূপ সৌন্দর্য প্রকাশিত হয়। মহত্তর জীবন বোধ ও চমৎকার রূপ, রূপ বা সৌন্দর্য যে কোনো একটা কথা লিখতে হবে, ঠিক আছে? এখানে রূপ বা সৌন্দর্য দিলেই হবে। আচ্ছা, এবার হলো যে কেউ নিজের সীমা অতিক্রম করবে না, তাতেই শান্তি বজায় থাকে, অপার সৌন্দর্য বিরাজ করে। অর্থাৎ প্রকৃতিতে প্রত্যেকেই নির্দিষ্ট সীমানার গণ্ডিতে আবদ্ধ বলেই সেখানে, এখানে এটা করে দেওয়া যেতে পারে, হ্যাঁ, প্রকৃতি নির্দিষ্ট সীমানার গণ্ডিতে আবদ্ধ বলেই সেখানে অগাধ শান্তি ও মাধুর্য বিরাজ করছে। এই যে অপার যেটা বলা হয়েছে সৌন্দর্য, সেটাকে অগাধ করা হয়েছে, অগাধ শান্তি, শান্তিটাকে তো চেঞ্জ করা যাবে না, মাধুর্য, সৌন্দর্যটাকে মাধুর্য হিসেবে দেখানো হয়েছে। এখানে ঘাস, তারপর ওই যেটা বললাম তৃণ আকাশ, এদের তো দেওয়া যাবে না। তারপর হচ্ছে নিজের সমতার বাইরে প্রকৃতি কখনোই নিষ্ফল চেষ্টা করে না। আচ্ছা, নিজের ক্ষমতার হবে এটা, প্রকৃতি কখনোই নিষ্ফল চেষ্টা করে না। মনুষ্য সমাজে, এটা প্রকৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ প্রথম প্যারা যেটা আমরা দেখছি, এখানে প্যারা নেই, অর্থাৎ কিছুটা প্রথম এই যে এই পর্যন্ত শ্যামল, সুন্দর শ্যামল হয়ে উঠেছে, এর মধ্যে আমাদের এখানে প্রকৃতি আর মানুষের মধ্যে একটা তুলনা করা হয়েছে, বা প্রকৃতির অন্যান্য প্রাণী অর্থাৎ উদ্ভিদদের কাছে তারা আর মানুষের মধ্যে একটা তুলনা করা হয়েছে, যে এরা কিন্তু কেউ নিজের সাধ্যের বাইরে যায় না, প্রবেশ করে না, নিজের সাধ্যের মধ্যে থেকেই জীবনে উঁচুতে উঠতে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই করছে। তো মানুষ কি করে, এবার সেটাই দিয়েছে যে বড় বড় উদ্যোগ, লম্বা চওড়া কথার দ্বারা নয়, প্রাত্যহিক ছোট ছোট কর্তব্য সমাধা দ্বারাই মানুষের সমাজে যথাসম্ভব শোভা এবং শান্তি আছে। তাহলে মনুষ্য সমাজে মিথ্যা অহংকারের কথা না বলে কথা হবে এটা, দৈনন্দিন দায়িত্ব পালনে ও সমস্যা সমাধার দ্বারাই, সমাধার হবে বা সমাধানের করতে পারো, শান্তি পাওয়া যায়। আলস্যের দ্বারা সময়ের, এত ভুল এসছে, সময়ের অপচয় হয়। মানুষকে নিজের জগতে, এটা দেওয়া যাবে না, নিজের জগতে থাকা সকল কর্মকে সত্য, দায়িত্ব, শক্তি ও মরণের সাহায্যে পালন করতে হবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকলেই জীবন আনন্দে ভরপুর হয়ে উঠবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, মানুষকে নিজের জগতে থাকা সকল কর্মকে, মানুষ তাহলে কখনোই মিথ্যে অহংকারের কথা না বলে দায়িত্ব পালনে এবং সমস্যা সমাধানের দ্বারাই শান্তি পাবে। মানে মনুষ্য সমাজে মিথ্যা অহংকারের কথা না বললে তবেই সে শান্তি পাবে। আলস্যের দ্বারা মানে সময় অপচয় করা যাবে না, বসে বসে এই যে হাঁসফাঁস করা, এইগুলো বলেছে, তো এটাকে এক কথায় আমরা আলস্য করে দিয়েছি। এই যে বসে বসে হাঁসফাঁস করা, কল্পনা করা, কোনো অবস্থাতেই আপনার যোগ্য মনে না করা, এইসব না করে এটাকে কি বলা হয়, আলস্য। মানুষের মধ্যে যদি অলসতা চলে আসে, আলস্যের দ্বারা সময়ের অপচয় হয়। মানুষের নিজের জগতে থাকা সকল কর্মকে সত্য, দায়িত্ব, কর্তব্য যেটা বলেছে সেটা দায়িত্ব, শক্তি এবং মরণের সাহায্যে পালন করতে হবে।
আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকলেই জীবন আনন্দে ভরপুর হয়ে উঠবে। এই যে যখন নিজের মধ্যে বিশ্বাস হবে, অর্থাৎ আত্মবিশ্বাস যখন জন্মাবে, তখনই জীবন আনন্দে ভরপুর হয়ে যাবে। ছোটখাটো দুঃখ বেদনা একেবারে দূর হয়ে যাবে। ওই একই কথা, আনন্দে পরিপূর্ণ থাকলেই দুঃখ থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। এইভাবে এটা লিখতে হবে। বোঝা ম্যাম, গেল? এটার শিরোনাম, হ্যাঁ, আনন্দের ঠিকানা বা আনন্দের সন্ধান করা যায়? আনন্দের সন্ধান করা যাবে। আচ্ছা, এটা একটু অন্যরকম, আপনি দেখলে বুঝতে পারবেন আমার লেখাটা কিন্তু একটু বোধহয় অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, দিয়ে দাও পাঠিয়ে। আনন্দের সন্ধানটা করো, কিন্তু দেওয়া আছে। কর্মের মাধ্যমে। আচ্ছা, কর্মটা করিনি আমি, মানে ওই ধরেন ওই কর্ম সহজ সাধনে যে যেটা বললেন, মানে কাছাকাছি, কিন্তু ধরেন হ্যাঁ, এখানে যেটা বারবার বলছে ভাষাটা যে আলাদা হয়ে গেছে। প্রকৃত কর্ম করলেই তবেই সে জীবনে কি বলবো, শান্তি পাবে, আনন্দ পাবে। ঠিক আছে, কখনোই সময় নষ্ট করে নয়। আচ্ছা। সেই জন্য কর্মটাকে এখানে একদম প্রাধান্য দিতেই হবে, এবং ও, আমি শিরোনামে লিখছি কর্মের আনন্দের থাকুক। সন্ধান। হ্যাঁ, আনন্দের আচ্ছা, সন্ধানে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু কর্মের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখবেন, আমি পাঠানো আছে আপনাকে ওটা। আচ্ছা আচ্ছা, ওটা একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, আমি এক্ষুনি দেখে নিচ্ছি, ক্লাস হয়ে গেলে দেখে দিচ্ছি। ঠিক রাকেশ, আছে। এবারে বোঝা গেছে এটা? হ্যাঁ, বুঝা গেছে। হুম, হয়েছে, অনেকটাই হয়েছে রাকেশেরটাও। ঠিক আছে, একটু আধটু যে যে জায়গাগুলো সেন্টেন্সে প্রবলেম হয়েছে, শুধুমাত্র ওই যেটা বলেছি একেবারেই দেবে না সেন্টেন্সটা, কালকে বলে দিচ্ছিলাম, ওটা কিন্তু একেবারেই দেবে না। হ্যাঁ, ঠিক আছে। ওই শান্তশিষ্ট সমাজ ওইটা। ঠিক আছে, এটা একটা গেল। আর কৃত্রিম মেধাটা আমার মনে হয় যে সায়নের কাছে আছে, কিন্তু রাকেশের কাছে নেই। এটা একটু নিয়ে নেবে, ঠিক আছে? আর এটাকে আমি আরেকটু চেঞ্জ করব পরে। এটা তোমাদের জন্য আমি আবার চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এটা এখন থাকবে, আমি দিয়ে দিচ্ছি। এখন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কৃত্রিম মেধা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিভাবে জন্ম। সাম্প্রতিককালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দক্ষিণ ভারতে একটি বিদ্যালয়ে ব্যবহার করা হচ্ছে, এবং যেখানে একজন যেখানে একজন শিক্ষিকা উদাহরণস্বরূপ, যিনি জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি পড়াচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এবং তিনি খুবই জনপ্রিয়। তার কারণ হলো যে এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তার কাছ থেকে নাকি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। এইটা একটা ফ্ল্যাট কোয়েশ্চেন এখানে বলে দিলাম আমি, কৃত্রিম মেধা। কিন্তু এটাকে ফ্ল্যাট করে আরেকটা ভাবে পড়ো, যে কৃত্রিম মেধা যেটা হচ্ছে, আমার মনে হয় যে এর পরের দিনে এটা লিখবে, এই কোয়েশ্চেন এটা থাকবে তোমাদের কাছে, এই উত্তরটা যেটা দেব সেটা হচ্ছে যে কৃত্রিম মেধা কি মানুষের জন্য সুখকর হচ্ছে, বা মানুষের ভালো কাজে ব্যবহার করা হচ্ছে, বা মানুষের জন্য কি এটা ভালো দিক কৃত্রিম মেধার ব্যবহারটা, সেটা নিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা তো এর ভালো মন্দ এই জিনিসটা করা হচ্ছে, কিন্তু কৃত্রিম মেধা কি মানুষের জন্য অপরিহার্য হতে চলেছে? তো যার ফলে কি আহ দিনে দিনে আগামী দিনে কি কৃত্রিম মেধার ব্যবহারই বেশি করে হবে, সেটাই। নাকি মানুষের বিকল্প কিছু হতেই পারে না? সাপোজ যেমন আমরা এই যে পড়াতে যাই, সেই জায়গায় যদি এখন কৃত্রিম মেধা চলে আসে, ধরো তাহলে একজন টিচারেরই আর কোনো লাগবেই না, তাহলে কৃত্রিম মেধা মানে এআই পড়িয়ে দেবে, ঠিক আছে? এই যে আজকে আমি যদি বলি গানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন এআই এর মাধ্যমে, যেটা হচ্ছে যে কিশোর কুমারের পুরনো ভলিউমটাই ফিরে আসছে, তাহলে কি আর কিশোর কুমার, বর্তমান আর্টিস্টরা তারা কি ভালো গাইতে পারছে না, বা নাকি কিশোর কুমারই কি বলবো, তাকে ফিরিয়ে আনাটা, আমরা কি সেই পুরনো এআই এর মাধ্যমে কি আদৌ সেই তার যে অরিজিনাল যে ভলিউমটা সেটা কি আমরা পাচ্ছি, তার স্বাদটা কি আমরা পাচ্ছি, সেই রসটা কি আমরা আস্বাদন করতে পারছি সঙ্গীতের মাধ্যমে? এটা হতে পারে, যেটা আমি বললাম যে বিষয়গুলো থাকবে তার মাধ্যমে। বা পরবর্তীতে যদি টেকনোলজি, তথ্য প্রযুক্তি হিসাবে আমরা দেখতে পাই যে রেল চালানোর জন্য কৃত্রিম মেধাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে?
তাহলে সেটা কি ভালো হবে? সেক্ষেত্রে এটা যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে যদি কৃত্রিম মেধার ব্যবহার করা হয়, তো মানুষের তো অটোমেটিক্যালি চাকরি চলে যাবে। সেটা কি যে কোনো একটা দেশের জন্য কৃত্রিম মেধার ব্যবহার কি সব সময় ভালো দিক? তো এই জায়গাটা, এটা নেক্সট দিনের জন্য প্রতিবেদন থাকলো, এটা করে যেতে হবে, কারণ এটা কৃত্রিম মেধা ডিরেক্টলি আসবে, আসতেই পারে, কিন্তু এই প্রশ্নটা আসার চান্সেস অনেক বেশি। মানে এআই এর ইউটিলিটি মানে সেটা পজিটিভ নেগেটিভ দুটাই অ্যাসপেক্টটা একদম বর্ণনা করতে দুটোই হবে। লিখতে হবে। ঠিক আছে, এটা দেখি কেমন। হুম হুম। আর এখানে অনেকটা পাওয়া যাবে, যেটা হচ্ছে কৃত্রিম মেধার কবে শুরু হয়েছিল, একদম ফ্ল্যাট যে জায়গাগুলো, কোথায় জন্ম হলো, 1950-এর দশকে জন্ম হয়েছে, কিন্তু আমরা এতদিন পরে তার প্রকৃত ব্যবহার দেখতে পাচ্ছি। আর তার কারণ হলো যে কোনো দেশকে এগিয়ে যেতে গেলে, অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে গেলে, টেকনিক্যালি এগিয়ে যেতে গেলে সব থেকে আর্থিক দিক থেকে তার উন্নতি দরকার হয়। সেটা ভারতবর্ষ হয় এতদিনের পরে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করেছে, এবং সেই কারণে আর্টিফিশিয়াল হবে কথাটা, হ্যাঁ, সেই কারণেই হয়তো আহ, বাইরের ডেটাকে বা বাইরের তথ্যকে এটাও করতে পারে। তো সেই কারণে এখন আমরা কৃত্রিম মেধার ব্যবহারটা অনেক বেশি দেখছি, বা তথ্য প্রযুক্তির দিক থেকে আমরা এখন অনেকটাই এগিয়ে আছি। সেই কারণে কোথায় কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ক্ষেত্র, এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়, এখনো পর্যন্ত সেটাই ব্যবহার করা হচ্ছে। ইভিন এআই এর মাধ্যমে রিসেন্টলি অপারেশনও হচ্ছে, কলকাতার বুকেও বেশ কিছু জায়গায় রোবোটিক সার্জারি যেটা হয়, বেশ কিছু কি বলবো, টপ মোস্ট যে সমস্ত বেসরকারি মাইক্রো সার্জারি গুলো, হ্যাঁ হসপিটাল গুলো রোবোটিক হ্যান্ড হ্যান্ড ইউজ করে। হ্যাঁ রোবোটিক সার্জারি। তারপরে ওষুধপত্রের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যেমন এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু ভালো দিক, এই যে সাইবার নিরাপত্তা বা ওষুধপত্রের দিক, এইগুলো কিন্তু, এইগুলো কি আদৌ শুধুমাত্র এখনো পর্যন্ত শহরাঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ? গ্রামীণ এলাকায় তো এখনো পর্যন্ত কৃত্রিম মেধার সেই ধরনের প্রযুক্তি নেই যে যেখানে ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্যবহার করা যায়, যেটা হচ্ছে প্রযুক্তি, যেটা ব্ল্যাক বক্স সিস্টেমে কাজ করে, তাই এই সিদ্ধান্তের ব্যাখ্যা পাওয়া যায়, এই যে ব্ল্যাক বক্স, এগুলো না হলে কিন্তু হবে না। তবে বলা বাহুল্য যে ভারতে কৃত্রিম মেধা প্রযুক্তি আগামী দিনে আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, বয়স্কদের পরিচর্যায় মানুষের পাশাপাশি কাজ করবে, একদমই মানুষের পাশাপাশি রাখতে হবে। এই প্রযুক্তি সমাজে চিরাচরিত শ্রেণীবিন্যাস পাল্টে দিয়ে একটি নতুন সামাজিক কাঠামো গড়ে তুলতে পারে। ভারতের সর্বস্তরে এই প্রযুক্তিকে ছড়িয়ে দিতে স্বচ্ছতা, নিরীক্ষণ, নিরপেক্ষতা, দায়বদ্ধতা, অপব্যবহার প্রতিরোধ, সব ক্ষেত্রেই কিন্তু প্রশাসন এবং সরকারকে ব্যবহার মানে আহ, লক্ষ্য রাখতে হবে। তো ওই কোয়েশ্চেনটা লেখা হোক, এটা সাথে থাকুক, তাহলে নেক্সট দিনকে একটা প্রতিবেদন থাকলো, আর আগে প্রতিবেদনটা যথেষ্ট টাফ আছে, ওটা লেখা হোক, তারপর আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর নেক্সট উইক একটা সাজেশন দেবো। মানে এআই এর ইউটিলিটি নিয়ে একটা প্রতিবেদন লিখি। হুম, আর একটা জন্য কোন সারাংশ টারাংশ দিয়ে দিন, ওটা করে দিন। ঠিক আছে ঠিক আছে। আগের এআইটার থেকে এটা একটু আলাদা, আমি দেখলাম তো বের করে। আগে যেটা আপনি দিছিলেন হুম ওটাতে একটু একটু আলাদা ছিল। মানে মোরাল অফ দ্য স্টোরি এক, কিন্তু এই যে এক্সাম্পল যেটা হয় না, যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে এক্সাম্পলটা আমরা নিই, হুম। তো ওটা আলাদা। আমি আচ্ছা, আপনাকে আগেরটা পাঠিয়েছি, দেখেন না তো? হ্যাঁ আচ্ছা তোমার কাছে, ঠিক আছে এটা রাখো, আর ওটাও পাশেরটাও দিয়ে দেবো, বারবার চেঞ্জ করতে হয়, এখন তো কারেন্ট হুম। টপিক গুলো বেশি। আগেরটা অনেক আগে দেওয়া, মানে 23 সনের জুন মাসে, ওরে বাবা রে। অনেক আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এইটুকু থাকলো, এটা আগে করে নাও, তারপর বাদ বাকিটা আবার দিচ্ছি, আর নেক্সট উইক একটা সাজেশন করব, হ্যাঁ, আমি সব দিক থেকে। আচ্ছা,
মানে কিভাবে কোনটা কোনটা ভাবে আগাতে হবে বা হিস্ট্রি কি কি অন্তত টপিক নিয়ে? প্রতিবেদন, ভাবার্থ বা বঙ্গানুবাদে তো ওই রকম সাজেশন হয় না, ওটা আমি দেবো নোটস। হ্যাঁ প্রতিবেদনের উপর একটা আগে সাজেশন করবো যে কোন কোন টপিক গুলো আগে রেডি করে ফেলতে হবে, একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আগে রেডি করে ফেলতে হবে, বা একদম স্ট্যাটিক টপিক যেগুলো, ঠিক আছে, একদম পড়ে পুরো কোয়েশ্চেন রেডি করে ফেলতে হবে, ওটা আনসার গুলো যেগুলো কোনো মতেই বাদ দিয়ে আসতে পারে না, একদম স্ট্যাটিক টপিক বা খুব একটা পরিবর্তন হওয়ার চান্সও কম, যেমন যেগুলো কমনের মধ্যে ধরেন থাকতেই পারে। একদম একদম। ঠিক আছে। ঠিক আছে।